আমার স্ত্রী সঙ্গীতা পরিবারের সকলের খুব খেয়াল রাখত। সংসারের যাবতীয় কাজ সে নিজে হাতে করে। আমি অফিস থেকে ফিরলে ও আমাকে জল দেওয়া, আমার ব্যাগটা গুছিয়ে রাখা, ছোটোখাটো সমস্ত বিষয়ে ওর খেয়াল রাখা বিয়ের পর প্রথম প্রথম বেশ ভালোই লাগতো। কিন্তু পরে পরে সব কিছু যেন অসহ্য লাগতে শুরু করে। আমাদের দুজনের লাভ ম্যারেজ। ও বেশ অল্প খরচে সংসারটা খুব সুন্দর করে চালিয়ে নিতে পারত। খুব কম টাকা স্যালারি পেতাম আমি। অভাব বলে কোনোদিনও বুঝতেও দেয়নি। সংসারের চাপে পরিপাটি করে সেজেগুজে থাকা গার্লফ্রেন্ডটা আজ অগোছালো বউ। একবার মা খুব অসুস্থ হয়ে পড়ে। মাস শেষের দিকে হাতে টাকা পয়সাও বিশেষ নেই। সঙ্গীতা আমার হাতে 3,000 টাকা দিয়ে বলে, যাও মাকে বড় ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। এত টাকা তুমি কোথায় পেলে? সংসার খরচের টাকা কিছু কিছু করে জমিয়ে রাখতাম, আজ সেটা কাজে লাগবে। অসময়ের জন্যই তো টাকা জমিয়ে রাখতে হয়। আমি সঙ্গীতার দিকে তাকিয়ে রয়েছি। এত কম টাকা ওর হাতে দিই, তারপরও সেই টাকায় সংসার চালিয়েও টাকা জমিয়ে রেখেছে। তাও সেই টাকাটা নিজের জন্য খরচ না করে আমার মাকে ডাক্তার দেখাতে হবে বলে বের করে দিচ্ছে। কি গো, কি এত ভাবছো? যাও তো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। সঙ্গীতার সেবায় মা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবাকে টাইমলি প্রেসারের ওষুধ দিতে হয়। সবকিছু সঙ্গীতা একা হাতেই করে। এখন আমার স্যালারি অনেকটা বেড়ে গেছে। আগে 12,000 টাকা পেতাম, আর এখন 30,000 টাকা পাই। আমার লাইফস্টাইলে পরিবর্তন হয়, কিন্তু আমার স্ত্রী সঙ্গীতা আগের মতোই আছে। এখন কোনো পার্টি ফার্টিতে ওকে নিয়ে যেতে আমার লজ্জা লাগে। একদিন আমার বন্ধুরা আসে আমার বাড়িতে ডিনার করতে। আমার স্ত্রী প্রতিদিনকার মতো সেই সিম্পল। ওদের সামনে সঙ্গীতাকে যেন পরিচয় করানো যায় না। এক প্রকার বাধ্য হয়ে পরিচয় করাতে হলো। ওরা খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে যায়। সঙ্গীতা সমস্ত কিছু গুছিয়ে রেখে রুমে এসে বলে, জানো তোমার বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করলো। তোমাকে তো কতবার বলেছিলাম সেজে গুজে থাকবে, প্রতিদিনকার মতো একই রকম। তোমার কি কোনো ম্যানার্স নেই? এসব তুমি কি বলছো? আমি তো নতুন শাড়িই পরেছি। শুধু শাড়ি পরলেই হয় না, গেস্টের কাছে একটু পরিপাটি হয়ে থাকতে হয়। একটু মেকআপ টেকআপ তো করতে পারতে। আমারও ভালো লাগতো ওদের সামনে তোমার পরিচয় করাতে। সঙ্গীতা চুপ থাকে, কোনো কথাইও বলে না। ও মেকআপ করবেই বা কোত্থেকে? ও তো কোনোদিনও নিজের জন্য কিচ্ছু চায়নি, আর আমিও কোনোদিনও এসব এনেও দিইনি। তাও ও কোনো কথার প্রতিবাদ করে না। একদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। সঙ্গীতা আমার কাছে আসে, আমার হাতটা ধরে বলে, চলো না দুজনে একাকিত্বে কিছুটা সময় কাটাই। তোমার মনে পড়ে বিয়ের পর পর যেদিনই বৃষ্টি হতো তুমি কতটা রোম্যান্টিক হয়ে যেতে। যত সব আদিক্ষেতা, ভেবো না তুমি এখনো সেই কচি ফুঁকিটি আছো। যথেষ্ট বড় হয়েছ, নেকামি বন্ধ করো তো। যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। সঙ্গীতা কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। লাস্ট কবে সঙ্গীতার সাথে সময় কাটিয়েছি এখন আর মনে পড়ে না। সঙ্গীতার হাতে রান্না বাবা মা আমরা সবাই খুব তৃপ্তি করে খেতাম। এখন আর ওর হাতে রান্না কারোরই ভালো লাগে না। যে বাবাকে প্রেসারের ওষুধ না দিলে তার খেতে মনে থাকতো না, সেই বাবাই আজ বলে,
তোর বউ কি আমাকে ওষুধ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করছে? সব দিক থেকে সঙ্গীতার প্রতি আমি অতিষ্ঠ হয়ে যাই। আমার অফিসে পুষ্পিতা বলে একটি মেয়ে আমার দাম্পত্য জীবনের সব কথাই জানতো। ও একদিন আমার কাছে আসে, আমাকে প্রপোজ করে। ও অনেক স্মার্ট, সুন্দরী। প্রথমে আমি এই সম্পর্কে রাজি ছিলাম না, কিন্তু পরে ওর ভালোবাসার কাছে নিজেকে আত্মসমর্পণ করি। ও আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এদিকে সঙ্গীতাকেও আমার আর ভালো লাগে না। সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম আমি সঙ্গীতাকে ডিভোর্স দেব। সেই দিনও সঙ্গীতা কোনো কথার প্রতিবাদ করেনি, হাসি মুখে মেনে নেয় আমার সিদ্ধান্তকে। এমনকি খরপোশের দাবিটুকুও করেনি। ওকে যখন ওর পক্ষের উকিল বলে খরপোশটা তোমার প্রাপ্য, এটা চাইলে ও এটা দিতে বাধ্য, সঙ্গীতা তখন বলে মানুষটাই যখন আর নিজের নয় তখন খরপোশ নিয়ে আর কি হবে? টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। ও ভালো থাকুক, আমি আর কিচ্ছু চাই না। বেশ কিছুদিন এইভাবেই কেটে যায়। পুষ্পিতা আমাকে অ্যাভয়েড করতে শুরু করে। একদিন ওকে রাস্তার মধ্যে আমাদের অফিসের ম্যানেজারের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ও বলে সৈকত আমার উডবি হাজবেন্ড। মানে? তাহলে আমি কে? ভুলে গেলে তোমার সাথে আমার সম্পর্কের কথা? কিসের সম্পর্ক? যে লোক 3 বছরের বিয়ে করা বউকে ছাড়তে পারে, সে 6 মাসের প্রেমিকাকে ছাড়তে কতক্ষণ? 2 দিন তোমার সাথে কোথায় হেসে কথা বলেছি, আর তুমি ভাবছো আমি তোমাকে বিয়ে করব? পুষ্পিতা, একদম ডাকবে না। ওই মুখে আমার নাম নেবে না তুমি। যাও তো এখান থেকে, একদম ডিস্টার্ব করবে না। ও ওখান থেকে চলে যায়। পুষ্পিতা আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। ও আমাদের অফিসেরই ম্যানেজার সৈকতকে বিয়ে করেছে। বেশ কিছুদিনের মধ্যেই আমাকে চাকরি থেকে স্যাক করে দেয়। এদিকে বাবাকে ঠিকঠাক সময় ওষুধ না দেওয়ার কারণে বাবাও দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। মাও এ বয়সে এসে ঠিক মতো রান্না বান্না করতে পারে না। কোনোদিন নুন হয়ে যায় তো আবার কোনোদিন ঝাল। আমি হন্যে হয়ে চাকরি খুঁজছি। এখন সঙ্গীতার কথা খুব মনে পড়ে। যখন আমার কম স্যালারি ছিল তখনও ও কম টাকাতেই সুন্দর করে সংসার চালাতো, অভাব বলে বুঝতেও দিত না কোনোদিন। আর যখন আমি বেশি স্যালারি পেলাম তখন ওর কথা ভাবলাম না। কোনোদিনও ওর জন্য ভালো কিচ্ছু আনিনি, এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম আমি। আজ আমি সেই জায়গায়, পকেটে টাকা নেই, আর সঙ্গীতাও আমার জীবনে নেই। এখন সঙ্গীতার একটা কথা খুব মনে পড়ে, টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। ওকে এখন খুব দেখতে ইচ্ছে করে। একটা বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজবেন্ড একটা কলেজের প্রফেসর। ওর হাজবেন্ড নাকি ওকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে ওর। এখন আমি বুঝতে পারছি ওর মতো মেয়েকে ভালো না বেসে থাকাই যায় না। সঙ্গীতার মতো ভালো মেয়েদের সাথে কেউ যদি খারাপ করতে চায় তাহলেও কোনোদিনও খারাপ করতে পারবে না, কারণ ভালো মানুষের সাথে সবসময় ভালোটাই হয়। সময় থাকতে থাকতে ভালোবাসার মানুষটিকে মূল্য দিলে, তার প্রতি একটু কেয়ারিং হলে, তাকে একটু ভালোবাসলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। সমাপ্ত। গল্পটাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।